আজকের এই নতুন আলোচনায় আপনাদের স্বাগতম। আজকের বিষয় এডমুন্ড হুসার্লের অবভাসবাদ বা ফেনোমেনোলজি। এই আলোচনায় থাকবে হুসার্লের অবভাসবাদ, তার বিকাশ এবং তার অবশ্যম্ভাবী পরিণতি, বিশেষ করে অস্তিত্ববাদে তার প্রভাব। উপস্থাপনায় ফিল ফর ফিলসফি। আমাদের চারপাশের এই জগৎ, এই যে ঘরটা, বাইরের গাছপালা, আকাশ, এগুলো কি সত্যি সত্যি আছে? নাকি পুরোটাই আমাদের চেতনার তৈরি এক বিশাল মায়াজাল? ঠিক। এই প্রশ্নটা তো দর্শনের একেবারে গোড়ার প্রশ্ন। হাজার হাজার বছরের পুরনো। কিন্তু আজ আমরা এমন এক দার্শনিকের কথা বলবো যিনি এই প্রশ্নটাকেই এর উত্তর খোঁজার পদ্ধতিটাকেই ওলটপালট করে দিয়েছিলেন। বাহ, শুরুতেই একটা দারুণ ব্যাপার। তাহলে আমাদের হাতে থাকা সূত্রগুলো বলছে যে আমরা আজ অবভাস বিজ্ঞান বা ফেনোমেনোলজি নিয়ে কথা বলবো। আর এই আলোচনার একেবারে কেন্দ্রে আছেন একজন গণিতবিদ, যিনি পরে দার্শনিক হয়েছিলেন, এডমন্ড হুসেল। একদম ঠিক। হুসেলের লক্ষ্য ছিল দর্শনকে সমস্ত মন গড়া তত্ত্ব আর অনুমানের জাল থেকে বের করে আনা। তিনি চেয়েছিলেন একে গণিতের মতো এক কঠোর বিজ্ঞান বা রিগারাস সায়েন্স হিসেবে প্রতিষ্ঠা করতে। আর আজকের আলোচনায় আমরা দেখব কিভাবে বাইরের জগতের জিনিসগুলো আমাদের চেতনার ভেতরে একটা ধারণা বা অর্থ হয়ে ওঠে। এই একটা প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে হুসাল দর্শনের জন্য একটা সম্পূর্ণ নতুন দরজা খুলে দিয়েছিলেন। চলুন তাহলে প্রেক্ষাপটটা একটু বুঝি। হুসাল যখন কাজ শুরু করছেন, তখন দর্শনের অবস্থাটা ঠিক কেমন ছিল? সূত্রগুলো বলছে দর্শন তখন মূলত দুটো শিবিরে বিভক্ত ছিল। একদিকে ভাববাদীরা, যারা মনে করতেন চেতনাই আসল, বাইরের জগৎ চেতনাই সৃষ্টি। হ্যাঁ, আর অন্যদিকে ছিলেন বস্তুবাদীরা, যারা বলতেন বস্তু জগৎটাই আসল আর চেতনা সেই বস্তু থেকে তৈরি। আর দেকার্ত, কান্ট, হেগেলের মতো বড় বড় দার্শনিকরা এই সম্পর্কটা বোঝার চেষ্টা করেছেন। কিন্তু হুসেলের মতে তাদের সবার কাজে একটা বড় সমস্যা ছিল। সেটা কি? সমস্যাটা হলো পূর্বানুমান, প্রিসাপোজিশন। তারা সবাই কিছু জিনিসকে আগে থেকে সত্যি বলে ধরে নিয়েছিলেন। যেমন আমরা সবাই স্বাভাবিকভাবেই ধরে নিই যে আমাদের চোখের সামনে একটা জগৎ আছে, যেটা আমাদের চেতনা থেকে স্বাধীন। হুসার্ল এই স্বাভাবিক প্রবণতা বা ন্যাচুরাল অ্যাটিটিউডকেই আক্রমণ করলেন। কিন্তু আমরা যদি ধরেই না নিই যে বাইরের জগৎটা আছে, তাহলে তো আমাদের দৈনন্দিন জীবনের কোনো ভিত্তিই থাকে না। এটা কি বাস্তব জীবন থেকে পালিয়ে যাওয়ার মতো নয়? এটাই তো হুসার্লের যুক্তির সবচেয়ে বিপ্লবী দিক। তিনি জগৎকে অস্বীকার করতে বলেননি। তিনি বলছেন জগৎটা সত্যি কি সত্যি না সেই সিদ্ধান্তটা আপাতত স্থগিত রাখতে হবে। স্থগিত রাখতে হবে। হ্যাঁ, দর্শন যদি সত্যিকারের জ্ঞান খুঁজতে চায়, তবে তাকে সব ধরনের পূর্ব ধারণা থেকে মুক্ত হয়ে একেবারে শূন্য থেকে শুরু করতে হবে। এখানেই তো হুসার্লের সেই বিখ্যাত কথাটা আসে, প্রকৃত বিষয়ে ফিরে যাও, মানে ব্যাক টু দ্য থিংস দেমসেলভস। কিন্তু এখানে বিষয় বা বস্তু বলতে তিনি কি বোঝাচ্ছেন? এখানে বস্তু মানে কোনো ভৌত জিনিস নয়, বরং সেই জিনিসটা আমাদের চেতনার কাছে যেভাবে ধরা দেয়, অর্থাৎ তার অবভাস, ফেনমেনন। অবভাস। হ্যাঁ, অবভিয়াসলি। এর পেছনের মূল ধারণাটি হল অভিপ্রায় বা ইন্টেনশনালিটি, যা তিনি তার শিক্ষক ফ্রান্স ব্রেন্টানোর কাছ থেকে পেয়েছিলেন। তত্ত্বটা খুব সহজ। আমাদের চেতনা কখনো শূন্য থাকে না, এটা সবসময় কোনো না কোনো কিছুর দিকে ধাবিত হয়। মানে চেতনা মানেই হলো কোনো কিছুর চেতনা। ঠিক। আমরা শুধু চিন্তা করি না, আমরা একটা গাছের কথা চিন্তা করি। তাহলে বাইরের জগৎ থেকে ফোকাসটা পুরোপুরি চেতনার গঠনের দিকে নিয়ে আসা হলো। কিন্তু আমরা আমাদের স্বাভাবিক বিশ্বাসগুলোকে বাদ দিয়ে কিভাবে শুধু এই অবভাস নিয়ে কাজ করতে পারি? এখানে হুসার্লের সবচেয়ে বিখ্যাত পদ্ধতিটি আসে, যার নাম এপোখে বা বন্ধনীবদ্ধকরণ, ব্র্যাকেটিং। একদম। ভাবুন আপনার সামনে একটা চকলেটের কেক রাখা আছে। বাহ! কেকটা সত্যি ওখানে আছে কিনা, এটা খেতে কেমন হবে, স্বাস্থ্যের জন্য ভালো না খারাপ, এই সব বিশ্বাস আর প্রশ্নকে একটা কাল্পনিক বাক্সে ভরে তালা দিয়ে রাখুন। তাহলে বাক্সে তালা দেওয়ার পর কি রইল? রইল শুধু কেকটার বিশুদ্ধ অভিজ্ঞতা, তার গাঢ় বাদামি রং, চকলেটের গন্ধ, নরম গঠন। আমরা এর অস্তিত্বকে অস্বীকার করছি না, শুধু প্রশ্নটাকে কিছুক্ষণের জন্য আলোচনার বাইরে রাখছি। বেশ, বন্ধনীবদ্ধ করাটা তো প্রথম ধাপ। এরপর? এরপর আসে দ্বিতীয় ধাপ, ভাবগত লঘুকরণ বা আইডেটিক রিডাকশন। এর লক্ষ্য হল
কোনো অবভাসের স্বর-সত্তা বা এসেন্স খুঁজে বের করা। চলুন মনে মনে একটা চেয়ার ভাবি। আচ্ছা, ভাবলাম। এবার ওটার রং, উপাদান, পায়ের সংখ্যা সব বদলে দিই। কিন্তু যতক্ষণ ওতে বসার যোগ্যতা থাকছে ততক্ষণ ওটা চেয়ার, তাই না? হ্যাঁ, অবশ্যই। যেই মুহূর্তে বসার জায়গাটা সরিয়ে দিচ্ছি ওটা আর চেয়ার থাকছে না। ঠিক। এই বসবার যোগ্যতা, এটাই হলো চেয়ারের সারসত্তা বা আইডস। আর এই সারসত্তা যুক্তি দিয়ে নয়, সরাসরি চেতনার অন্তদৃষ্টি বা ইনটিউশন দিয়ে পাওয়া যায়। তার মানে দর্শন শুধু বই পড়া নয়, এটা এক ধরনের চিন্তার পরীক্ষণ। কিন্তু হুসেরলের চিন্তাধারায় কি কোনো পরিবর্তন এসেছিল? হ্যাঁ, এসেছিল। তার দর্শন পরবর্তীকালে এক ধরনের অতিবর্তী ভাববাদ বা ট্রান্সেন্ডেন্টাল আইডিয়ালিজমে রূপান্তরিত হয়। এটা আবার কি? তিনি বলেন, আমরা যে জগৎকে অর্থপূর্ণ হিসেবে দেখি, সেই অর্থটা আমাদের বিশুদ্ধ চেতনা বা অতিবর্তী আত্মা, ট্রান্সেন্ডেন্টাল ইগো তৈরি করে। মানে জগৎ আমার চেতনায় গঠিত হচ্ছে। যদিও এই ধারণাটি বেশ বিতর্কিত। কিন্তু যে প্রশ্নটাকে তিনি বাক্সে বন্দি করে রেখেছিলেন, সেই অস্তিত্বের কি হবে? আমার ভয়, ভালোবাসা, উদ্বেগ, এই নক্কর অনুভূতিগুলোর কি হবে? ঠিক এই বিন্দুতেই দর্শনের ইতিহাসের সবচেয়ে নাটকীয় মোড়টা আসে। হুসার্ল আগ্রহী ছিলেন বস্তুর শাশ্বততা বা সেটা কি তা নিয়ে। হোয়াট ইট ইজ। এক্স্যাক্টলি। কিন্তু তারই ছাত্র ও অনুসারীরা, যারা পরে অস্তিত্ববাদী হিসেবে পরিচিত হলেন, তারা হুসার্লের বন্ধনীতে রাখা প্রশ্নটা নিয়েই সবচেয়ে বেশি আগ্রহী হয়ে উঠলেন। কোন প্রশ্নটা? বস্তুর অস্তিত্ব, মানে সেটা যে আছে, দ্যাট ইট ইজ, তা নিয়ে। তার মানে ছাত্ররা গুরুর বিরুদ্ধে গেলেন? এক অর্থে তাই। অস্তিত্ববাদীরা তাদের বিখ্যাত স্লোগানটি দিলেন, অস্তিত্ব শাশ্বততার পূর্বগামী। এক্সিস্টেন্স প্রেসিডস এসেন্স। হ্যাঁ, একটি চেয়ার বানানোর আগে তার একটা নকশা বা সারসত্তা নির্মাতার মাথায় থাকে, কিন্তু মানুষের কোনো পূর্ব নির্ধারিত নকশা নেই। সে প্রথমে এই জগতে নিক্ষিপ্ত হয়। একদম। তারপর তার স্বাধীনতা, পছন্দ ও কাজের মাধ্যমে সে নিজের সারসত্তা বা পরিচয় নিজেই তৈরি করে। তাহলে হুসেরলের অবভাস বিজ্ঞানের পদ্ধতিটাকে ব্যবহার করেই অস্তিত্ববাদীরা সম্পূর্ণ ভিন্ন দিকে চলে গেলেন? ঠিক তাই। তারা এই পদ্ধতি ব্যবহার করে মানুষের অস্তিত্বের সংকট, উদ্বেগ, মৃত্যুভয় এবং এই অর্থহীন জগতে অর্থ খুঁজে পাওয়ার সংগ্রামের মতো নক্কর, রক্তমাংসের বিষয়গুলো বিশ্লেষণ করতে শুরু করেন। অবিশ্বাস্য। হুসেল চেয়েছিলেন চেতনাকে বিশ্লেষণ করতে, আর তার উত্তরসূরিরা চাইলেন অস্তিত্বকে অনুভব করতে। ঠিক। আমরা শুরু করেছিলাম বাস্তবতার স্বরূপ নিয়ে একটি দার্শনিক প্রশ্ন দিয়ে, আর আলোচনা শেষে পৌঁছালাম এমন এক জায়গায় যা আমাদের নিজেদের অস্তিত্ব আর স্বাধীনতার দায়িত্বের দিকে সরাসরি আঙুল তুলে দিচ্ছে। হ্যাঁ, হুসার্ল চেতনার গভীরে ডুব দিয়ে দর্শনের জন্য একটি নক্কর ভিত্তি খুঁজেছিলেন। কিন্তু এই কাজটা করতে গিয়ে তিনি অজান্তেই এমন এক দরজা খুলে দিয়েছিলেন, যা দিয়ে তার উত্তরসূরিরা জগতে আমাদের অস্তিত্বের গভীর অনিশ্চয়তা এবং অপার সম্ভাবনাকে উন্বেষণ করার সুযোগ পেয়ে গেলেন। শেষে হয়তো শ্রোতাদের জন্য একটা প্রশ্ন রেখে যাওয়া যায়। অবশ্যই। আমরা যখন কোনো কিছু অনুভব করি, তখন কি তার সারসত্তাকে, সেটা কি, তার অস্তিত্বের নির্মম সত্য সেটা যে আছে, তা থেকে সত্যি আলাদা করতে পারি? নাকি দুটোই একে অপরের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত? Thank you for watching this video. If you enjoyed it, please like, share, and subscribe. Your support encourages me to create more content. Thank you.